অলরেডি লাইভে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। উপস্থিত ওকে, আমরা আজকের সাজেশন ক্লাসটাতে বেশি সময় নেব না। দেখো, আমরা তোমাদের ফিজিক্সের যে ফাইনাল সাজেশন বা শর্ট সাজেশন যেটাই বলো, সাজেশনটা দিব। কিন্তু কথা হচ্ছে সাজেশন মানে এটা না যে এখানে যা আছে শুধু এটাই পড়বা, বাকি সব বাদ, এখান থেকেই কোশ্চেন আসবে তার কোনো নিশ্চয়তা নাই। তোমার পড়তে হবে সবই, রিভিশন সবই দিবা। আমি যে জিনিসগুলো বলবো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও বেশি, তাই এই জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে বেশি। ঠিক আছে? মানে সাজেশনের অর্থ এইটুকুই। আর যারা মনে করে আচ্ছা ফাইনালকে সাজেশন দিয়ে দিছে, এইখান থেকে তো প্রশ্ন আসবে 20টার মধ্যে 18টা এখান থেকে কমন, একদম এইটুকুই পড়ি, বাকিগুলো পড়ার দরকার নেই। এখান থেকে অবশ্যই 15টার মতো কমন পাইতেই পারো, ঠিক আছে, অবশ্যই তার চান্স আছে। কিন্তু তার মানে এটা না তুমি বাকিগুলো পড়বে না। তুমি বিশ্বাস করো, তুমি যেগুলো পড়বা, পড়ার মধ্যে অনেকগুলো আসবে, এমন এমন কোশ্চেন আসবে যেগুলো তোমার স্কিপ করতে হবে, পারবা না। তো তখন তো তোমার আলটিমেটলি কোশ্চেন কিন্তু কমে যাচ্ছে। তো তুমি যদি টার্গেটে নিয়ে যাও, আচ্ছা সাজেশন দিছে, সাজেশন থেকে যদি 15টার মতো কমন পড়ে, সেখানে তো 15টা পারবো, জীবনও পারবো না। 15টা যদি তুমি একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে যাও, এরপরও 15টার মধ্যে 2-3টা তোমার ভুল হবে বা পারবা না, বা স্কিপ করার মতো ম্যাথ থাকবে, তো আলটিমেটলি তোমার প্রিপারেশন ছোট, তোমার মার্কের অলরেডি কিন্তু তোমার মার্ক কমে গেল। তো এই আশায় যাওয়া যাবে না। যেটা করতে হবে যে ফিজিক্স প্রিপারেশন নিবা, তোমার ক্লাস নোট আছে, ক্লাস নোট পড়বা, তোমার কাছে যে কোনো একটা নোট আছে বা বই আছে যেগুলো ফলো করতেছো, সবই পড়বা। এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, ঠিক আছে? বিশেষ করে যেগুলো বলবো এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকেই দেখা যায় যে আমরা তো আর প্রশ্ন তো আর আমরা করি না, ঠিক আছে? তো অবশ্যই আমি বলতে পারবো না যে এখান থেকে 100% প্রশ্ন আসবে, তবে আসার সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলা থেকে আমি দিব। ব্যক্তিগতভাবে আমার সাজেশন দেওয়া এই জিনিসগুলা খুব একটা আমি পছন্দ করি না। এরপরে হচ্ছে তোমাদের নিজেদের ডিমান্ড থাকে যে ভাই একটু সাজেশন দেন, কোন জিনিসগুলো লাস্ট সময় বেশি গুরুত্ব দিয়ে পড়বো, ওই জায়গা থেকে আমি জাস্ট দিচ্ছি, যেটাকে আমি আসলে সাজেশন বলতেও চাই না, ঠিক আছে? এটা জাস্ট তুমি কোন জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে এখন পড়বা, সেই জিনিসগুলো আমি দিচ্ছি, ঠিক আছে? এটা কোনো সাজেশন না যে এইখান থেকে 100% কমন। তো এটা একটু মাথায় রাখতে হবে। আমরা শুরু করব। সাউন্ড কম? সাউন্ড তো কম হওয়ার কথা না। সাউন্ড কি কম কোনো কারণে? সাউন্ড তো কম হওয়ার কথা না।
ও সাউন্ডে একটু ঝামেলা আছে। এখন কি সাউন্ড ক্লিয়ার? একটু বলো। এখন আসতেছে না? ওকে ওকে ওকে, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হইলেই ভালো ফাহিম। সবার জন্যই দোয়া করি, সবার স্বপ্নই পূরণ হোক। আচ্ছা, আমরা সিরিয়ালি যাব, ঠিক আছে? প্রথমত আমি তোমাকে কয়েকটা জিনিস বলে দিই যে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই জিনিস এটাও খুব ইম্পর্টেন্ট, তাহলে তুমি অধ্যায় ওয়াইজ একটা আইডিয়া তুমি পেতে পারো। আচ্ছা চলো, প্রথম অধ্যায়। আমি অধ্যায়ের নাম বলতেছি না, মুখে বলবো, যা এখানে লিখি। প্রথম অধ্যায় যেটা আছে ভৌত জগৎ পরিমাপ, ফার্স্ট অধ্যায়ের ফার্স্ট পেপারের, এই অধ্যায় থেকে একটা কোশ্চেন নর্মালি আসে। এখন এটা কিভাবে আসতে পারে? হতে পারে মাত্রা বা ওই ওই রিলেটেড, ত্রুটি রিলেটেড, এর বাইরে কোনো ম্যাথ আসে না বা কোশ্চেন আসে না। তো একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তো আমি এক নম্বরে একটা বাবা এখান থেকে ভেক্টর থেকে দেখা যায় যে একটা কোশ্চেনও দেয়, দুইটা কোশ্চেনও দেয়, ঠিক আছে? তো দুইটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা বেশি অধ্যায় থেকে। তো এই জন্য ভেক্টর থেকে তোমার দুইটা কোশ্চেন পেতে পারো। এরপরে হচ্ছে তোমার চার নাম্বার চ্যাপ্টার বল 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 অধ্যায় থেকে তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে এখান থেকে তিনটা থাকবে, চারটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো তিনটা শিওর থাকবে, তো আমি ধরে নিচ্ছি তিনটা। এরপরে তোমার পঞ্চম অধ্যায় যেটা কাজ শক্তি ক্ষমতা, যেটা এখান থেকে দুইটা কোশ্চেন আসতে দেখা যায়, দুইটা। এখন এখানে কিছু কথা আছে, এই যে কাজ শক্তি বল এগুলা কিন্তু রিলেটেড। তারপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে গতিবিদ্যা। তো এগুলো যেহেতু রিলেটেড, এই কারণে দেখা যায় যে এদের কোশ্চেন গুলা একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে। মানে দেখা যায় যে বলের এমন একটা ম্যাথ দিছে যেটা হচ্ছে কাজের সাথেও সম্পৃক্ত, আবার শক্তি বা কাজ শক্তি অধ্যায় থেকে এমন একটা ম্যাথ দিছে যেটা বলের সাথে সম্পৃক্ত। তো মিক্সড করেই আসতে পারে। তো তুমি ধরে নিতে পারো যে এই দুইটা অধ্যায় থেকে, শুধু এই দুইটা না বললে ভুল হবে, বলের সাথে গতির একটা বড় সড়ো সম্পর্ক আছে। ওই যে ত্বরণ বা মন্দন রিলেটেড যে ম্যাথগুলা, এগুলা কিন্তু নর্মালি দিয়ে দেয়। তো ওই টাইপের ম্যাথ সহ তুমি ধরে নিতে পারো যে এই দুইটা অধ্যায় থেকে তুমি মোটামুটি 5টা কোশ্চেন পাবা, ঠিক আছে? আর নর্মালি ফার্স্ট পেপার থেকেই কোশ্চেন বেশি আসে। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এরপরে ষষ্ঠ অধ্যায় আছে তোমাদের কি মহাকর্ষ বিকর্ষ, এখান থেকে একটা আসে, একটা। আর এরপরে আর কোন অধ্যায় আছে? সপ্তম অধ্যায় যেটা পদার্থের গাঠনিক ধর্ম, তাই না? গাঠনিক ধর্ম থেকে আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে? গাঠনিক ধর্ম আমি হচ্ছে আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি। সপ্তম অধ্যায় গাঠনিক ধর্ম হচ্ছে আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছে, 0। তার মানে এমন না তুমি রিভিশন দিবা না, অবশ্যই সূত্রগুলো রিভিশন দিতে হবে। আর এরপর তোমাদের অষ্টম অধ্যায় যেটা পর্যাবৃত্ত গতি, এখান থেকে তুমি একটা শিওর পাবা। আর দশম অধ্যায় যেটা, এখান থেকে গ্যাস থেকে একটা পাবা, দুইটাও পেতে পারো, ঠিক আছে? গ্যাস থেকে একটা বা দুইটাও পেয়ে যেতে পারো। তো নর্মালি একটাই আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের মানে চ্যাপ্টার ম্যাপিং বলতে পারো। এরকম ভাবেই কোশ্চেন নর্মালি আসে। এর ব্যতিক্রম হইলে সেটা মানে আমি বলতেছি না যে এইভাবেই আসবে, এটা জাস্ট তোমাদের একটা ধারণা দিলাম যে এতগুলা করে কোশ্চেন তুমি এখান থেকে পাইতে পারো। এটা হচ্ছে ফার্স্ট পেপার সব, ঠিক আছে? ওকে, আর আমরা একটু সেকেন্ড পেপার সম্পর্কে একটু বলি। সেকেন্ড পেপার থেকে তোমাদের তাপ গতিবিদ্যা যে অধ্যায়টা আছে, এখান থেকে একটাও পেতে পারো, দুইটাও পেতে পারো, ঠিক আছে? তো আমি একটা ধরে নিচ্ছি, পরবর্তীতে তুমি কোশ্চেন মিলাতে পারবা। দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ থেকে একটা আসতে পারে, ঠিক আছে? কিন্তু সম্ভাবনা কম। দেখা যায় স্থির তড়িৎ থেকে কোশ্চেন একেবারেই আসে না, এরকমও হয়, ঠিক আছে? তো স্থির তড়িৎ থেকে একটা কোশ্চেন নর্মালি আসবে ধরে নিতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না। অন্যান্য অধ্যায়ের চেয়ে স্থির তড়িৎ একটু কম ইম্পর্টেন্ট। এরপরে চলতড়িৎ থেকে তুমি
2টা অথবা 3টা কোশ্চেন পাইতে পারো, ঠিক আছে? নর্মালি 2টাই আসে, 3টাও দিয়ে দিতে পারে। চলতরিত অনেক ইম্পর্টেন্ট। এরপরে আছে তোমাদের ভৌত আলোক বিদ্যা। এটা কোন কততম অধ্যায় আমি তো ভুলে গেছি, কত 7 নাকি 8? 7 অধ্যায় হওয়ার কথা, 7। ভৌত আলোক বিদ্যা থেকে তুমি একটা কোশ্চেন শিওর পাবা, ঠিক আছে? এবং তোমার এগুলো আমি জাস্ট চ্যাপ্টার ম্যাপিং গুলা বলতেছি, এরপরে তোমার কোন চ্যাপ্টারের কোন টপিক ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নাই, ওইটা আমি পরে আসতেছি, আপাতত এইটুকু দেখো। এরপরে হচ্ছে অষ্টম অধ্যায়, যেটা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখান থেকেও একটা পাবা। আর অষ্টম হয়ে গেলে এরপরে হচ্ছে তোমার নবম অধ্যায়, যেটা নিউক্লিয়ার পদার্থবিদ্যা বা পরমাণু মডেল, যে চ্যাপ্টারটা, এখান থেকেও একটা আসবে, 2টাও আসতে পারে, ঠিক আছে? এখান থেকে 2টাও আসতে পারে, তো আমি এটা 2টা ধরতেছি। আর দশম অধ্যায় সেমিকন্ডাক্টর থেকে একটাও আসতে পারে অথবা কোনোটা নাও আসতে পারে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমি দেখি গুনে দেখি কয়টা হইলো। 1 2 3 6 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে? তো এই যে 20টা কোশ্চেনের মোটামুটি আইডিয়া তুমি পাওয়ার কথা, বুঝতে পারছো? এখন তুমি বুঝতে পারতেছো যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা। বল, কাজ, ক্ষমতা, শক্তি, এগুলো সবাই পারার কথা। আর এখানে আছে হচ্ছে তোমার চলতরিত, ঠিক আছে? আর তাপগতিবিদ্যা থেকেও অনেক সময় 2টা কোশ্চেন দেয়। আর এই যে পদার্থের মডেল, যেটা পরমাণু মডেল, এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেন আসে। তো ওই অধ্যায়টার জ্ঞানমূলক অংশটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমরা একটু চ্যাপ্টার ভিত্তিক আলোচনায় যাই, তোমাদের কোন চ্যাপ্টার থেকে কোন জিনিসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটাই। চলো আমরা হচ্ছে এখানে ঢুকবো ভৌত জগৎ ও পরিমাপ দিয়ে। আচ্ছা, এই চ্যাপ্টারের তোমার পড়তে হবে হচ্ছে মোটামুটি 2টা জিনিস। একটা হচ্ছে যত প্রকার, পুরা বইতে যত প্রকার মাত্রা ও একক আছে, সম্পূর্ণ সিলেবাসের সব মাত্রা একক তোমার মুখস্থ থাকতে হবে। এটা হচ্ছে এই টপিকের, এই অধ্যায়ের টপিক। আর একটা হচ্ছে ত্রুটি নিয়ে তোমার একটু ভালো একটা ধারণা থাকতে হবে, ত্রুটি, ঠিক আছে? ত্রুটি। তো এই 2টা হচ্ছে তোমাদের ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তাইলে এনাফ, এর বাইরে আর কিছু পড়া লাগবে না। আচ্ছা, এর পরের চ্যাপ্টার হচ্ছে তোমাদের ভেক্টর, না? ওকে, ভেক্টর। ভেক্টরের আমি কয়েকটা টপিক আমি বলতেছি। 1 নাম্বার টপিক হচ্ছে ডট গুণ, 2 নাম্বার হচ্ছে ক্রস গুণ, 3 নাম্বার টপিক হচ্ছে কোণ নির্ণয়, ঠিক আছে? কোণ কিন্তু বেশ কয়েকভাবে নির্ণয় করা যায়। তো নর্মালি আমরা ডট গুণের মাধ্যমে কিন্তু কোণ নির্ণয় করি। তো আসলে তুমি ধরতে পারো যে কোণ নির্ণয়টা ডট গুণের ভিতরেই পড়ে, কিন্তু আমি আলাদা করে লিখে দিচ্ছি কারণ কোণ নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। কোণ নির্ণয়, কোণ নির্ণয়, এই 3টা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর বাইরেও কয়েকটা মানে ইম্পর্টেন্ট বাট এত বেশি না, এরকম 2-1টা টপিক আছে। যেমন আমি প্রথমে হয়তো তোমার বলে দিচ্ছি যে ভেক্টর থেকে কয়টা 2টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তো দেখা যাবে যে 2টা কোশ্চেনের একটা দিয়ে দিবে হচ্ছে কোণ নির্ণয় বা ডট গুণ থেকে, আর একটা দিবে হয় ক্রস গুণ অথবা ওইদিকে ধরো এই যে ভেক্টরের যে আয়ত একক ভেক্টরের জিনিসপত্রের যে যোগ বিয়োগ, তারপর হচ্ছে অবস্থান ভেক্টর, ওই জায়গাগুলো থেকে দেয়। তো আয়ত একক ভেক্টর রিলেটেড সবগুলা ম্যাথ, আয়ত একক ভেক্টর। এখন অনেকে বলতে পারবে আয়ত একক ভেক্টর কোনগুলা? ওই যে আই জে কে আছে এমন, কাজ করা যায় এমন সব ধরনের ম্যাথই হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেখানেই দেখবা আই জে কে আছে ওই ম্যাথটাই তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, ভেক্টর শেষ। এরপর আমরা হচ্ছে বলের চ্যাপ্টারে যাব। বল চ্যাপ্টার থেকে আমি
প্রথমত বলবো যে বলের কোনো কিছুই বাদ দিবা না, বল চ্যাপ্টারের কোনো কিছুই বাদ দিবা না, ঠিক আছে? খুব ভালো মতো পড়বা, কারণ এখান থেকে 4টা কোশ্চেনও দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলতেছি। প্রথমত হচ্ছে ভরবেগ, ভরবেগ বা এই যে বলের ঘাত রিলেটেড, বলের ঘাত এই রিলেটেড টপিক খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের জন্য আছে হচ্ছে ভরবেগ, বলের ঘাত, তারপর হচ্ছে কৌণিক ভরবেগ যেটা বা কৌণিক বেগ রিলেটেড, কৌণিক বেগ সম্পর্কিত সব, ঠিক আছে? এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা দুইটা থাকবেই, ঠিক আছে? এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে। আর এরপরে দেখা যায় যে জড়তার ভ্রামক থেকে একটু প্রশ্ন কম আসে, এরপরেও জড়তার ভ্রামকটা পড়ে রাখা ভালো। তবে অবশ্যই আমি এই জিনিসটা বলে দিচ্ছি যে কৃষির জন্য কখনোই তোমার মানে অনেক ডিপে গিয়ে কিছু পড়তে হবে না, তোমার অবশ্যই বেসিক যে জিনিসগুলো এগুলাই খুব ভালো মতো পড়বা, তাহলেই আশা করি তুমি ইয়েতে পরীক্ষায় ভালো করতে পারবা, ঠিক আছে? তো তুমি হচ্ছে জড়তার ভ্রামক পড়ে নিতে পারো। জড়তার ভ্রামক আমি মনে হয় সব টপিকই দিয়ে দিলাম, কারণ এই হচ্ছে অধ্যায় সবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ব্যাংকিং কোণ, ব্যাংকিং সবগুলা ইম্পর্টেন্ট, দেখো সবই দেখো। এই অধ্যায়ে আমি আসলে কোনো কিছু বাদ দিতে চাই না, কারণ কখন কই থেকে দিয়ে দেয় ভরসা নাই আর কি। ওকে, বল পর্যন্ত গেলাম। এরপরে আরো কয়েকটা চ্যাপ্টার আছে। বলের পরে কোন চ্যাপ্টার? কাজ, ক্ষমতা, শক্তি। এই যে একজন বলছে লিফট আর বন্দুকের গতি, লিফট আর বন্দুকের গতি কিন্তু ভরবেগ সংক্রান্ত, ঠিক আছে? তো ভরবেগের মধ্যেই তুমি সব পাবা। তো এই কারণে এমনিতে সংঘর্ষ, সরি ঘর্ষণটা ইম্পর্টেন্ট না। তো তোমার বলের মধ্যে তোমার ঘর্ষণটা বাদ দিয়ে সবই পড়বা, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। আমরা কাজ, শক্তি, ক্ষমতায় যাই। আচ্ছা, কাজ, শক্তি, ক্ষমতার চ্যাপ্টারে এখানে কয়েকটা বিষয় আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েট। আচ্ছা, এখানে তোমাদের এই যে ভরকেন্দ্রের মানে পরিবর্তন রিলেটেড কিছু ম্যাথ আছে, যেমন হচ্ছে উপর থেকে নিচে পড়ে গেলে ওই যে কোন জায়গায় হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি অর্ধেক, দ্বিগুণ, হ্যানগুণ, ত্যানগুণ, এগুলো থাকে। তো তুমি গতিশক্তি আর বিভব শক্তি রিলেটেড সব পড়বা, গতিশক্তি ও বিভব শক্তি, এগুলা দিয়ে যত রকমের ম্যাথ বানানো যায়, মানে যেগুলো আসছে আর কি অলরেডি, এই টাইপের ম্যাথ, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাদের এখান থেকে নর্মালি এখান থেকেই সব আসে। এরপর হচ্ছে ক্ষমতা রিলেটেড কিছু, ক্ষমতা ক্ষমতা না, এই এখান থেকে ক্ষমতা রিলেটেড প্রশ্ন আসে না। কাজ, শক্তি, ক্ষমতাতে খুব সম্ভবত স্প্রিং এর কিছু জিনিসপত্র আছে, তাই না? স্প্রিং রিলেটেড, স্প্রিং রিলেটেড জিনিসপত্রগুলো।
নিজেদের মধ্যে কথা বলতেছে, পোলাপান ধুইরা একটা আছাড় দেওয়া উচিত। কাজ, ক্ষমতা, শক্তি এনাফ। এরপরে কি আছে? এরপরে চ্যাপ্টারের নাম কি ভুলে গেছি, মহাকর্ষ অভিকর্ষ না? মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মুক্তিবেগ। এরপরে হচ্ছে তোমাদের তো নিজেই ভুলে গেছি আমি কি কি পড়াইছিলাম। মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে হচ্ছে মুক্তিবেগ, আর হচ্ছে হ্যাঁ যত প্রকার এই যে অভিকর্ষ ত্বরণ জি রিলেটেড জিনিসপত্র সব, জি রিলেটেড সবকিছু পড়বা এই অধ্যায়ের। এখান থেকে একটা প্রশ্ন পাবা শিওর, এই দুইটা থেকে দেখে নিও। ওকে, এটা হয়ে গেলে আমরা কি পরের পেজে যাই? এখানেই থাকি, পরের পেজে না যাই। ওকে, এরপর হচ্ছে তোমাদের কোন চ্যাপ্টার আছে? মহাকর্ষ বিকর্ষ। এরপরে হচ্ছে পর্যাবৃত্ত গতি, সরি পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে এই অধ্যায় থেকে কয়েকটা জিনিস পড়তে হয়। একটা হচ্ছে স্পর্শকোণ, স্পর্শকোণ রিলেটেড জিনিসপত্র। এরপরে পড়তে হয় নর্মাল যে সূত্রগুলো, এগুলো তো পড়বেই, ইয়ং এর গুণাঙ্ক, তারপরে হচ্ছে আয়তন গুণাঙ্ক, তারপর হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক, এগুলো তো পড়বেই। পাশাপাশি কিছু জ্ঞানমূলক হচ্ছে পড়তে হয়, পদার্থের আন্তঃআণবিক শক্তি হ্যান ত্যান রিলেটেড কিছু জ্ঞানমূলক আছে, তো জ্ঞানমূলক পড়বে এখান থেকে। যদিও এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে মানে আসার সম্ভাবনা খুব কম। ওকে, এই অধ্যায়ের পরে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে না তেমন। এরপরে হচ্ছে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্তিক গতি। পর্যায়বৃত্ত গতি থেকে সরল দোলক রিলেটেড সব, সরল দোলক রিলেটেড সব। কি কি আছে সরল দোলক রিলেটেড? যেমন হচ্ছে উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা, জি এর মান কিভাবে চেঞ্জ হয় সরল দোলকের সাথে। তারপরে হচ্ছে সরল দোলকের যে নর্মাল যে সূত্রটা, কি বলে এটাকে, হচ্ছে দোলনকালের সাথে যে দৈর্ঘ্যের, তারের দৈর্ঘ্যের সম্পর্ক, জি এর সম্পর্ক, এই রিলেটেড ম্যাথ কিন্তু আসে এই অধ্যায় থেকে, সরি এই টপিক থেকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে স্প্রিং বা পর্যাবৃত্ত গতি সম্পন্ন যে কোনো একটা বস্তুর যে টোটাল গতিশক্তি বা বিভব শক্তি বা শক্তি রিলেটেড জিনিসপত্র আসে। এটা কি? স্থিতিশক্তি বা গতিশক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি। ঠিক আছে, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। ওকে, এটা হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের খুব সম্ভবত লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। এখান থেকে যেটা পড়তে হবে এটা হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস,
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যে চ্যাপ্টারটা, এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গতিতত্ত্ব ও গতিশক্তি। গতিশক্তি। তো এই যে গতিতত্ত্ব বা গতিশক্তি, ওই টপিকের আন্ডারে বেশ কয়েকটা জিনিস আছে, যেমন আরএমএস বেগ, গড় বেগ, হ্যান্ড বেগ, তেন বেগ, অনেক কিছু আছে। তারপরে হচ্ছে এক অণুর জন্য শক্তি কত, গতিশক্তি কত, তারপরে হচ্ছে এক মোলের জন্য গতিশক্তি কত, এরকম বেশ কয়েকটা টার্ম কিন্তু এখানে আছে, বেশ কয়েকটা সূত্র আছে। প্রত্যেকটা সূত্র একটু মাথায় রাখবা, কারণ এখান থেকে দেখা যায় যে সূত্রগুলা সরাসরি দিয়ে দেয় যে এক অণুর জন্য সূত্র কোনটা, গ্যাসের গতিশক্তির সূত্র কোনটা, বা এক মোল অক্সিজেন গ্যাসের জন্য তোমার গতিশক্তি কত হবে, এরকম সরাসরি সূত্র চায় এই ইয়া থেকে। আর এই অধ্যায়ের আসলে ওই যে তোমাদের কি আছে, এটাকে আর্দ্রতা রিলেটেড ম্যাথ কৃষিতে নর্মালি আসে না, কিন্তু টপিকটা ইম্পর্টেন্ট কেন জানি এখান থেকে মানে কৃষিতে নর্মালি কোশ্চেন আসতে দেখা যায় নাই। এরপর আমি হচ্ছে মানে সেফ খেলার জন্য আমি এখান থেকে ওই টপিকটা দিয়ে দিব, আর্দ্রতার জাস্ট একদম বেসিক যে সূত্রটা আছে এই সূত্রটা জানলেই হবে, এক্সট্রা অনেক কিছু জানতে হয় না। আর 3 নাম্বার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই যে গ্যাসের সূত্রগুলো, আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে এগুলো একটু পড়তে হবে। ওকে, এই ছিল আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো। ঠিক আছে, আমরা সেকেন্ড পেপারে ঢুকবো। আরে ভাই, আর্দ্রতা শিশির অঙ্ক একই তো। এই পোলাপান, তোমরা কি আসো ক্লাসে? বুঝতেই পারতেছি না আসো কিনা। আছো কি কেউ? হাত তুলেন সবাই। ওকে ওকে ওকে, থাকলেই ভালো লাগলো। এরপরের সেকেন্ড পেপারে যাব আমরা। সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় কোনটা? তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা। ওকে ওকে, ধন্যবাদ থাকার জন্য, ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আমি একটু ওয়েট। ও হ্যাঁ, মনে ছিল না কোন কোন টপিক। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এন্ট্রপি। এরপরে আছে তোমাদের তাপগতীয় যে ইঞ্জিনগুলো আছে না, ইঞ্জিনের কর্মদক্ষতা রিলেটেড, ইঞ্জিনের কর্মদক্ষতা। আর আরেকটা হচ্ছে তোমাদের তাপমাত্রার যে স্কেলগুলো আছে, এই স্কেলগুলা, ঠিক আছে, স্কেলের যে রূপান্তরগুলো, এই রূপান্তরগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা রিলেটেড যে সূত্রটা আছে, ইটা ইকুয়াল 1 মাইনাস Q2 বাই Q1, 1 মাইনাস T2 বাই T1, এই দুইটা সূত্র এখান থেকে ম্যাথ আসে। আর এন্ট্রপি হচ্ছে, এন্ট্রপি সবই পড়বা, একটু ইম্পর্টেন্ট আর কি। এন্ট্রপি থেকে দেখা যায় জ্ঞানমূলকে দিয়ে দেয়, তারপরে সরাসরি ম্যাথ দিতে দেখা যায়, সরাসরি সূত্রও আসে,
ভ্যারিয়াস টাইপসের কোশ্চেন আসে, ঠিক আছে। এটা ছিল তাপগতিবিদ্যা। এরপরে আছে তোমাদের স্থির তড়িৎ। আমি বলছিলাম স্থির তড়িৎ অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখা যায় যে অনেক সময় কোশ্চেন আসে না এখান থেকে। আর যদি আসে, এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে আমি তোমাদের একটা টপিকে দিব, সেটা হচ্ছে ধারক। ধারক রিলেটেড যত কিছু আছে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসলে 90% সেটা ধারক থেকে হয়, ঠিক আছে। ধারক রিলেটেড যত কিছু আছে সব সূত্র মুখস্থ করে ফেলবা। আর আরেকটা টপিক দিয়ে দিব, এটা হচ্ছে ইন কেস যদি ইয়া হয়, সেই ক্ষেত্রে এই যে কুলম্বের সূত্র থেকে দেখা যায় যে সম্পর্ক দিয়ে হচ্ছে ম্যাথ আসে, যে তুমি হচ্ছে দূরত্ব যদি দ্বিগুণ করো তাহলে হচ্ছে মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে। তো এই রিলেটেড তো বেসিক সূত্রগুলো একটু জেনে রাখবা, যেমন কুলম্বের সূত্রের সূত্রটা, এরপরে হচ্ছে প্রাবল্য আর হচ্ছে বিভবের মধ্যে পার্থক্য বা দুইটার সূত্র কি, এই জিনিসগুলো একটু বেসিক যে জিনিসগুলো, এগুলো তো তোমাদের জানা উচিত। তো ওই বেসিক জিনিসগুলো একটু জেনে রাখবা, যে বেসিক সূত্রগুলা, বেসিক সবগুলা সূত্র জেনে রাখবা। আর এরপরে আছে চলতড়িৎ, খুব ইম্পর্টেন্ট। চলতড়িতের বুঝতেছো? আচ্ছা, আমি তো অনেকটুকু দিয়ে দিছি, এর মধ্যে মানে যে টপিকগুলা দিছি এর মধ্যেও কোনোটা পড়ো নাই এমন কেউ আসো যে এগুলা পড়াই হয় নাই, আমি নতুন করে পড়তে চাচ্ছি, এরকম কেউ আসো কিনা বলো। আর যারা আমাদের বেশিরভাগই ম্যাক্সিমাম তোমরা হচ্ছে আমাদের ব্যাচের, জেনে থাকবা যে আমি নর্মালি দেখা যাচ্ছে আমি স্থির তড়িতের ধারক ছাড়া কিছু পড়াই নাই, বলছি যে বেসিক সূত্রগুলো পড়ে নিও, ঠিক আছে। তো আর বাকি অধ্যায়গুলাও যেগুলা ইম্পর্টেন্ট সেইগুলো হচ্ছে খুবই মানে ভাস্ট আকারে বড় বড় করে পড়াইছি, যাতে কোনো ঝামেলা না হয়। ওকে, হ্যাঁ সব পড়ছে, আরে সব পড়লেই শেষ, জোস। ওকে, চলতড়িতে আমি একটু ইয়া করে দেই। হুইটস্টোন ব্রিজ আছে না, মিটার ব্রিজ আছে না, এগুলা এই যে ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, এই ব্রিজ রিলেটেড ম্যাথ আসে। তারপরে হচ্ছে তোমাদের এটাকে কি বলে, ভোল্ট মিটার, অ্যামিটার, তারপরে হচ্ছে শান্ট রিলেটেড ম্যাথ আসে, ঠিক আছে। তো আমি এগুলো একসাথে লিখতেছি, শান্ট, তারপরে হচ্ছে মিটার রিলেটেড যত রকমের মিটার আছে, আর একটা হচ্ছে যত রকমের ব্রিজ আছে, ঠিক আছে। তার মধ্যে হুইটস্টোন ব্রিজটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নাম্বার, তোমাদের সার্কিট সলভ করতে হবে। সার্কিট সলভ হচ্ছে নর্মাল খুবই বেসিক সার্কিট আসে কিভাবে, তোমরা সূত্র সবাই জানো যে আই ইকুয়াল ভি বাই আর। তো দেখা যাবে যে সার্কিটের সবকিছুই দেওয়া আছে, বলতেছে যে আই কত বের করো। তো এরকম খুবই বেসিক জিনিসপত্র আসে। আর দেখা যায় যে তড়িৎচালক বল দিয়ে ই ইকুয়াল আই ইকুয়াল ই বাই বড় আর প্লাস ছোট আর যে সূত্রটা আছে, এটাও কিন্তু সার্কিট সলভই বলতে পারো। তো সার্কিট সলভ থেকে ম্যাথ আসতে দেখা যায়, ঠিক আছে। তো সার্কিট সলভ করতে হবে, কিন্তু খুবই বেসিক সার্কিট, ঠিক আছে। সার্কিট সলভ। আর 3 নাম্বার হচ্ছে বিদ্যুৎ বিল আর ক্ষমতা রিলেটেড ম্যাথ, বিদ্যুৎ বিল ও ক্ষমতা। তো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু চলতড়িতে এর বাইরে যেগুলো আছে সেগুলোও পড়বা। একটা জিনিস পড়তে হবে না, সেটা হচ্ছে তোমাদের কার্শফের যে সূত্রটা আছে বা ওই রিলেটেড তোমাদের কার্শফের সূত্র দিয়ে সার্কিট সলভ, ওই জিনিসটা তুমি বাদ দিয়ে সবই পড়বা চলতড়িতে, ঠিক আছে। কারণ এখান থেকে 3টা কোশ্চেন দিয়ে দিতেই পারে। ওকে, এটা হয়ে গেলে চলতড়িতের পরে আছে তোমাদের ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান
ভৌত আলোক বিজ্ঞানের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটার জ্ঞানমূলক। ভৌত আলোক বিজ্ঞানের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? জ্ঞানমূলক। জ্ঞানমূলক গুলো একদম পড়ে একদম ছিঁড়ে ফেলবা, ঠিক আছে? কারণ দেখা যায় যে এখান থেকে ইভেন বিশ্বাস করো 20-21 সালে এই অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসছে ভৌত আলোক বিজ্ঞান থেকে, 3টা। তো বুঝতে পারতেছো এই অধ্যায়ের মাহাত্ম। জ্ঞানমূলক, আর 3টা কোশ্চেন আসছে শুধুমাত্র জ্ঞানমূলক থেকেই। তো মাথায় রাখতে হবে জ্ঞানমূলক খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। আর 2 নাম্বার হচ্ছে তোমার জাস্ট ব্যতিচার পড়লেই হয় নরমালি, ঠিক আছে? ব্যতিচার আর হচ্ছে ওই যে ইয়ং এর ডিচির পরীক্ষা, ডাবল স্লিট যে পরীক্ষাটা, সেটা। সমাবর্তন অপবর্তন আমি বলবো যে সবই পড়ো, এরপরে হচ্ছে তুমি আমি দিয়ে দিলাম ব্যতিচার পড়ো, বাকিগুলাও পড়ো, সমস্যা নাই। কিন্তু ব্যতিচারটা বেশি ইম্পর্টেন্ট। আমি অবশ্যই সব টপিক দিব না এই অধ্যায়ে তোমার, যেহেতু এটা সাজেশন আকার দিতেছি আমি। তো ভৌত আলোক বিজ্ঞানের জ্ঞানমূলক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরপরে হচ্ছে ব্যতিচার রিলেটেড যত কিছু আছে সব। ইভেন এই যে মাঝখানে তোমার হচ্ছে পথপার্থক্য আর হচ্ছে ইয়ের রিলেটেড ম্যাথ আছে না, পথপার্থক্য আর হচ্ছে দশা পার্থক্যের মধ্যে যে ইয়াটা কনভার্সন, এটা আসে পরীক্ষায়, তোমরা সবাই জানো, সব জায়গায় আসে। তো এটা হচ্ছে কৃষিতেও ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু এই যে ব্যতিচারের মধ্যেই পড়ে, তো এখান থেকে এটা জানতে হবে। ভৌত আলোক বিজ্ঞান গেলে তোমাদের এর পরের চ্যাপ্টার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যে অধ্যায়টা আছে, এটার জন্য জ্ঞানমূলক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। জ্ঞানমূলক খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে সবই পড়বা, ছোট অধ্যায় সব পড়তে হবে। তারপরে হচ্ছে এই যে সবগুলা সূত্র, কাল দীর্ঘায়ন, তারপরে কি ভর বৃদ্ধি, আর কি দৈর্ঘ্য কি হয়, সংকোচন হয়, দৈর্ঘ্য সংকোচন, এই 3টা জিনিসই ইম্পর্টেন্ট, জ্ঞানমূলক ইম্পর্টেন্ট। পাশাপাশি এই অধ্যায়ের যে ফটো তড়িৎ ক্রিয়া যেটা আছে সেটাও ইম্পর্টেন্ট। আসলে এখান থেকে বলা যায় না কোন অধ্যায় থেকে কয়টা দেয়, এই অধ্যায় থেকে একটা তো শিওর আসবেই। সেটা কই থেকে আসবে? মোটামুটি সবই সিমিলার টাইপের জিনিসপত্র। এখান থেকেও কিছু প্রশ্ন আসছে, এখান থেকেও আসছে, ইভেন ফটো তড়িৎ ক্রিয়া থেকেও কোশ্চেন আসতে দেখা যায়। তো সব জায়গা থেকেই কোশ্চেন আসে, এখানে ঘুরে ফিরে সব জায়গা থেকে আসে। তো এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা গেল। এর পরের চ্যাপ্টারটা জ্ঞানমূলকের জন্য, আসলে লাস্টের চ্যাপ্টার সবগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে সেকেন্ড পেপার। এরপরের চ্যাপ্টার আমি এরপরে আছে হচ্ছে পরমাণু মডেল। পরমাণুর মডেল যে চ্যাপ্টার, আমি ফুল চ্যাপ্টারের নাম লিখলাম না। এই অধ্যায় থেকেও জ্ঞানমূলক খুব ইম্পর্টেন্ট। একদম পড়ে ছিঁড়ে ফেলবা জ্ঞানমূলক, যেইখানে জ্ঞানমূলক পাবা সেখানেই পড়বা। পরমাণু মডেলের জ্ঞানমূলক। এরপরে হচ্ছে তোমাদের তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার যে সূত্রগুলো আছে সবগুলা সূত্র ইম্পর্টেন্ট। আর 3 নাম্বার হচ্ছে ওই যে পরমাণু মডেল থেকে জাস্ট 3টা সূত্র। একটা হচ্ছে শক্তি, বোরের পরমাণু মডেলের যে সূত্রগুলো, শক্তির সূত্রটা, বেগের সূত্রটা, আর হচ্ছে ব্যাসার্ধের সূত্রটা, ঠিক আছে? আর পরমাণু মডেল গেলে লাস্ট চ্যাপ্টার যেটা থাকে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার সেমিকন্ডাক্টরের যে বেসিক সূত্রগুলো আছে সেটা, তাই কি না? মানে
ট্রানজিস্টর, আর 2 নাম্বার হচ্ছে তোমাদের ওই যে গেট রিলেটেড জিনিসপত্র, বিশেষ করে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসতে দেখা গেছে 2-1 বার। তো নাম্বার সিস্টেমের কোনটা কোনটা পড়বা? নাম্বার সিস্টেমের জাস্ট বাইনারি, ডেসিমাল, অক্টাল, এগুলার ইন্টারচেঞ্জ মানে একটা থেকে আরেকটা করা রূপান্তর শিখবা। আর আরেকটা হচ্ছে বাইনারির যে যোগ বিয়োগ আছে, সেটা বাইনারি যোগ বিয়োগ। ঠিক আছে, এই হলো তোমাদের সাজেশন। রোদের কালার কোড এগুলো আসবে না, আসলেও দিবা না। এটা পড়তে গেলে সময় লাগে অনেক বেশি, আসার সম্ভাবনা খুবই কম। নাম্বার সিস্টেম ডিপলি না, আমি যে বললাম জাস্ট বাইনারি থেকে ডেসিমাল কিভাবে করে, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, এই তিনটার ইন্টারচেঞ্জ করবা। হেক্সাডেসিমাল পড়ার দরকার নেই। আর বাইনারির যোগ আর বিয়োগটা পড়ে নিবা। ঠিক আছে, প্রথম থেকে একটু দেখান, স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিবা? স্ক্রিনশট নেওয়ার জন্য আমি দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের। আমি একটু ছোট করে দিই, তাহলে নিতে পারবো সহজে। এই যে সব চলে আসার কথা। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের সব ইম্পর্টেন্ট টপিক। যদিও টপিক অনেক বেশি, আমি চাই না তোমাদের হচ্ছে মানে একটা দুইটা টপিক দিয়ে বলি আরে এখান থেকে তুই একটু পড়, এখান থেকে কমন পড়বে, পরে পরীক্ষায় গিয়ে খাবা বাস। ঠিক আছে, পরে মনে মনে বলবা যে পীরের কথায় চলে আমি তো হচ্ছে এখন আগুনে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস এখনই শেষ হয়ে যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমি এর আগেরটা এটাও একটু ছোট করে দিলাম তোমাদের সুবিধার্থে, আশা করি দেখা যাচ্ছে। এখানে যদি লেখাগুলো অনেক ছোট, এরপরেও দেখা যায়, সমস্যা নেই। অভ্যন্তরীণ আর এর স্পেসিফিক সূত্র ওইটা হচ্ছে ওই যে তোমাদের ইয়ের সূত্র যেটা আছে ওটা থেকেই আসে। স্পেসিফিক সূত্র বলতে আর তো রোধ তো রোধই। সিবাসুর প্রশ্ন সলভ আজকের ক্লাসে না ভাইয়া, আজকে যা সাজেশন দিলাম, এরপরে নেক্সটে হয়তো তোমাদের ফিজিক্সের ফুল একটা সিবাসুর কোশ্চেন সলভ নিয়ে দেখা যাবে যে 100টা প্রশ্ন সলভ নিয়ে হয়তো আসতে পারি। সেটা হচ্ছে পুরো ফুল সিলেবাসের উপর। ফুল সিলেবাস বলতে তোমাদের মানে যতটুকু সিলেবাস আছে সেটার উপর। মডেল টেস্টে কত পেলে সেফ, কত পেলে সেফ এটা বিষয় না। কত পেলে সেফ এটা বিষয় না, বিষয় হচ্ছে তুমি কতটুকু কনফিডেন্ট, এটা হচ্ছে বিষয়। তুমি ভালো মানে যেগুলা পারা জিনিস সেগুলা ভুল করতেছো কিনা। ঠিক আছে, পরীক্ষা হলে বিশ্বাস করো মডেল টেস্টে যেরকম কোশ্চেন হইতেছে তার চেয়েও ইজি কোশ্চেন তোমার কৃষিতে হবে। ঠিক আছে, হইতে পারে যে একটা সাবজেক্ট কঠিন করতেই পারে, কিন্তু বাকিগুলো তো ইজি হবে, সবগুলা কখনোই কঠিন করবে না। ঠিক আছে, তো সহজ যখন থাকবে সহজ সবগুলাই পারতে হবে, সেটা ফিজিক্সে হোক, ম্যাথে হোক, সেটা কেমিস্ট্রিতে হোক। তোমার সহজ প্রশ্নগুলার ফায়দা লুফতে হবে, আর যেগুলো কঠিন সেগুলাতে আসলে এটা হচ্ছে ইয়ের মতো মায়ার দোয়া। ঠিক আছে, তুমি যদি ভালো মতো পড়ে থাকো এরপরও দেখা যাবে যে কিছু ভুল হবে, তো ওটা হচ্ছে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হবে যে আল্লাহ তুমি যা রাইট করে দিতে পারো। তো গত বছর ফিজিক্স আর ম্যাথে এরকম হয়েছে সবার, তো এই বছর কোনটা কঠিন করবে সেটা তো বলা যায় না। ইভেন এরকমও হইতে পারে যে 20 সালের মতো সবচেয়ে ইজি কোশ্চেন হলো তোমাদের
তো দেখা যাবে যে সেখানে তো তোমার 60 পাইলে হবে না। তো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী নির্ভর করবে। মেইন কনসার্ন হচ্ছে এখন এটা দেখার দরকার নাই যে আমি এত পাচ্ছি, আমি 70 পাচ্ছি, 80 পাচ্ছি, অনেকে 50 পাচ্ছ, এটা মানে ম্যাটারই করে না। তুমি জাস্ট এইটুকু দেখো তোমার কোন জায়গাগুলো ভুল হচ্ছে আর তুমি সহজগুলা ভুল করে আসতেছে কিনা। তারপরে অনেকেরই সমস্যা হয়, আরে ভাই পারা জিনিস ভুল করে দাগায় চলে আসছো, ঠিক আছে। এই জিনিসগুলো পরীক্ষার হলে হলে খুব খারাপ লাগবে, ঠিক আছে। আমি নিজে কি করছি জানো, আমি ভর্তি পরীক্ষায়, কৃষির ভর্তি পরীক্ষায় আমার মার্ক যদি আর 2-3টা বেশি থাকতো, মানে আমি মানে জেনে বুঝে 2টা ভুল করে আসছি। মানে একটা ম্যাথ তো হচ্ছে নিজে সলভ করছি, কেউ পারে নাই, সেটা আমি সলভ করছি, করার পর অ্যান্সার দাগানোর সময় 2-এর জায়গায় হাফ দাগায় দিয়ে আসছি, ঠিক আছে। মানে হবে 2 গুণ, আমি দিয়ে আসছি হাফ গুণ, মানে ভুল আমার ইয়ার কারণে। তো ওইটা ভুল দাগায় দিয়ে আসছি, অনেক কষ্ট করে সলভ করছিলাম ম্যাথটা সময় নিয়ে। তারপরে ম্যাথেরই আরেকটা প্রশ্ন, সেটাও আমি কষ্ট করে সলভ করছি, দাগাই দিয়ে আসছি ভুল। তো এই যে এটা 2টার মধ্যে আমি 5 থেকে 6 মিনিট সময় নষ্ট করে 2টা প্রশ্ন সলভ করছি কষ্ট করে, সলভ করার পর আমি ভুলটা দাগাই দিয়ে আসছি। বাইরে বের হওয়ার পর মানে মাথায় হাত যে ভুল তো করে ফেলছি। যাই হোক, আর কৃষিতে যেটা হয়, কৃষির হচ্ছে প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে। কৃষির প্রশ্ন হচ্ছে হাতে দিয়ে দেয়, তো কৃষির প্রশ্ন রাখে না। তো যে কারণে আমি হচ্ছে জানতাম কোনটা দাগায় দেওয়ার কথা, তো বাইরে এসে দেখি যে আমি তো ভুলটা দাগাই দিয়ে আসছি। তো পরে খুব আফসোস হইলো। ইভেন ওই সময় আফসোস হয় না, আমার পরীক্ষা জেনুইনলি এত ভালো হয়েছিল না আসলে। পরে যখন রেজাল্ট দিল, রেজাল্টের পরে আসলে বুঝলাম যে আমার ওই 2টা যদি হইতো আমি মোটামুটি টপ 50-60-র মধ্যে থাকতাম। তো মার্কের পার্থক্য এত কম ছিল আর কি। যাই হোক, কষ্ট পাইছি আর কি। পরে আগে এত কষ্ট লাগে নাই যে পরীক্ষায় খারাপ হয়েছে, 2টা ভুল করে আসছি, কি হয়েছে। পরে রেজাল্ট পাওয়ার পরে কষ্ট লাগছে না, এই 2টা হইলে তো আরো ভালো পজিশন আসতে পারতো। যাই হোক, এটা বিষয় না। তো এই ভুলগুলা করা যাবে না, ঠিক আছে। যে এই যে সঠিক দাগায় সঠিক অ্যান্সার বের করে ভুলটা দাগায় দিয়ে আসা, পারা জিনিস ভুলটা অ্যান্সার করে আসা, তারপর কোশ্চেনের মধ্যে আছে কোনটি নয়, তুমি নয় দেখো নাই, শুধুমাত্র অ্যান্সার দাগায় দিয়ে আসছো, মানে এটা খুবই প্যাথেটিক জিনিসগুলা। তো এগুলার ইয়ে করা যাবে না, ঠিক আছে। ওকে, যাই হোক। আরে না, গুচ্ছের মতো এত কঠিন প্রশ্ন করবে কেন। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা। শুধু আবারও বলি, এটা সাজেশন না, এটা জাস্ট আমি যেহেতু তোমাদের ফিজিক্স পড়াই, তো আমার হচ্ছে বিগত অনেক দিন ধরে হচ্ছে তোমার এই কোশ্চেন ব্যাংক নিয়ে পড়ে থাকি। বিগত কোন বছরে কোন কোশ্চেন আসছে, কে কোশ্চেন করছে, এগুলা নিয়ে অ্যানালাইসিস করা হয়। সেই সুবাদে আমার কাছে যেগুলো মনে হয় যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়লে তোমরা ফায়দা পেতে পারো, ওই জিনিসগুলো আমি দিয়ে দিছি। তার মানে এটা না এর বাইরে থেকে একটা কোশ্চেনও আসবে না। আর এখান থেকেই যে তুমি 15টা বা 18টা কোশ্চেন শিওর পাবা, তার কোনো নিশ্চয়তা নাই। এগুলা দিছি শুধুমাত্র তোমার অল্প সময়ে যেই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা সেটা, আর বাকিগুলো তোমার পড়তে হবে। রিভিশন দিবা সবই, ঠিক আছে, কোনো কিছু বাদ রেখে যায় না। আর পরীক্ষার 2 দিন আগে তুমি কি রিভিশন দিবা, ওই সময় এই জিনিসগুলো রিভিশন দিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সবার জন্যই দোয়া থাকবে। হ্যাঁ, বেশি ইজি কোশ্চেন হলে কাটমার্ক অনেক বেশি থাকে, দেখা যায় যে ইজি কোশ্চেন ভুল করলে তখন মানে চান্স মিস হয়ে যায়। আর দেখা যায় কোশ্চেন যদি একটু কঠিন হয় বা স্ট্যান্ডার্ড টাইপের হলে বা মডারেট কোশ্চেন হলে দেখা যায় কি যে তুমি 2-একটা ভুল ক্রমে ভুল করে আসছো, ওইটা খুব বেশি ম্যাটার করবে না, কারণ হচ্ছে কাটমার্ক হচ্ছে এত বেশি হবে না। মডারেট কাটমার্ক থাকবে, 1-2টা মার্কের জন্য তোমার চান্স মিস হবে না অ্যাটলিস্ট। কিন্তু গত বছর এরকম হয়েছে যে অনেকের ধরো 2 মার্কের জন্য একজন হচ্ছে খুব ভালো ভার্সিটি পাইছে, আরেকজন চান্সই পায় নাই। তো এই জিনিসগুলো কিন্তু গত বছর হয়েছে, তো এই কারণে হচ্ছে সতর্ক থাকতে হবে। যাই হোক, আমার মনে হয় আজকে এইটুকুই রাখি। ইংলিশ নিয়ে যারা বলতে জিজ্ঞেস করতেছে, ইংলিশে কোনো মানে সিলেবাস নাই, ঠিক আছে। আর পরীক্ষার আগে যে ইংলিশ পড়ে তার মতো গর্ধব কেউ নাই। ইংলিশ পড়ে তুমি শেষ করতে পারবা। তুমি যদি এখন পড়া শুরু করো পার্টস অফ স্পিচ দিয়ে, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, নারেশন, হ্যান ত্যান পড়ে একদম ছিঁড়ে ফেললা, তুমি কয়দিনে শিখবা? তারপরে ভোকাবুলারি তুমি কয়দিনে পড়ে শেষ করতে পারবা? ঠিক আছে, শত শত ভোকাবুলারি আছে।
তো এই কারণে ইংলিশের মধ্যে সময় ব্যয় করার চেয়ে তুমি ইংলিশের জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করবা, মেডিকেলের ইংলিশগুলো একটু দেখে যাবা, তারপরে হচ্ছে ঢাবির ইংলিশগুলো একটু দেখে যাবা। এগুলা ইম্পর্টেন্ট, মানে যেগুলো আসছে জাস্ট কোশ্চেন ব্যাংক পড়বা, মানে নতুন করে কোনো কিছু শেখার দরকার নাই যে এটার নিয়ম এটা, ওইটার নিয়ম এটা। ভাই নিয়ম দিয়ে তুমি কিছুই করতে পারবে না, ঠিক আছে? তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো আসছে। ইংলিশ কোশ্চেন কেউ বানায় দেয় না, যেগুলো আসছে বিগত সালে কোথাও কোথাও না কোথাও আসছে, সেখান থেকেই দেয়। তো ইংলিশের জন্য এইটুকুই। ইংলিশ বাদ বলতে বাদ না, কোশ্চেন সলভ করতে হবে। তো কোশ্চেন সলভ না করলে তুমি মানে কোশ্চেন পারবা কই থেকে? আর ইংলিশের বিষয়টা এরকম যে আমি ব্যক্তিগতভাবে আমি গ্রামারে অনেক ভালো, ঠিক আছে? তো গ্রামারে আমার বিশ্বাস আছে। আমি সেই ক্যাডেট কোচিং করছিলাম ক্লাস 6-এ, এরপর থেকে আমি ইন্টার পাস করছি আমার ক্লাস 6-এর নোট দিয়ে, ঠিক আছে? আমি ক্লাস 6-এ থাকা অবস্থায় হচ্ছে মাস্টার্সের বই পড়তাম, কারণ আমাদের ক্যাডেটে পড়ানো হইতো, যারা ক্যাডেট কোচিং করছো তারা জানো। তো মাস্টার্সের ইংলিশ বই তখন থেকে পড়া। তো এই কারণে হচ্ছে নিজের হচ্ছে গ্রামারের তো হচ্ছে একদম বস টস ভেবে আসতাম, তো ওভার কনফিডেন্স ছিল আর কি। তো পরবর্তীতে তো ইংলিশ কোথাও পড়ি নাই, আর পড়ার দরকারও পড়ে নাই আমার ইন্টারের আগে। তো এইচএসসি তো খুব ভালো মার্ক আসছে ইংলিশে, না পড়েই। পরবর্তীতে দেখা গেছে যে কৃষিতে আমি ধরেই নিছি যে কৃষিতে মানে অ্যাটলিস্ট 10-এ 8 তো আমি শিওর পাবো, কিন্তু আমার হয়েছে মাত্র 6টা, ঠিক আছে? তো এই যে ইংলিশে একটা ধরা খাইছিলাম। তো এগুলো আসলে বিষয় না, ঠিক আছে? তুমি দেখা যাবে যে ইংলিশ অনেক ভালো পারে, এরকম কারো কারো হচ্ছে ইংলিশ অনেক খারাপ হয়ে যায়। আবার আমার নিজের এক ফ্রেন্ড আছে, ও নিজের স্বীকার করে, ভাই আমি ইংলিশ বেসিক খুবই খারাপ, ঠিক আছে? ওর ইংলিশ খুবই বাজে। তো মানে ও নিজে স্বীকার করে, আমরাও তো দেখি, কিন্তু ওর 10টাই হয়েছে কৃষিতে আমার ব্যাচে। তো বুঝতে পারতেছো আসলে ইংলিশের জিনিসটা হচ্ছে লাক। তোমার যদি কোশ্চেন সলভ করা থাকে, তোমার যদি কমন পড়ে যায় তুমি সব পারবা, তোমার কমন পড়ে নাই তোমার ভুল হবে, ঠিক আছে? ভালো ইংলিশ ভালো পারলেও ভুল হবে। তো ইংলিশের উপর সময় নষ্ট করে বাদ দিও। আমার মনে হয় এইটুকুই বাদ। আজকে এর পরে আর কিছু লাগবে না, আমি গেলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করবা। তোমাদের সবার জন্য দোয়া থাকলো, চান্স টান্স পেয়ে একদম এরপরে ট্যুর ট্যুর দিও। আর যারা সময় নষ্ট করতে পারে এখন সময় নষ্ট না করে, চান্স পাওয়ার পরে প্রচুর সময় পাবা। বিশ্বাস করো, তোমাদের ক্লাস জানুয়ারি মাসের আগে শুরু হবে না। তো ধরে মানে তুমি জাস্ট চিন্তা করো, মাঝখানে 5 মাস বা 6 মাস বসে থাকা লাগবে তোমার। তো তখন কিন্তু আর ভালো লাগবে না, ওই সময়টা তুমি এনজয় করো, এখন করার দরকার নেই, ঠিক আছে? আর যারা প্রেম করো, প্রেম বাদ দিয়ে একটু পড়াশোনা করো, ঠিক আছে? এটা কাজে লাগবে। চান্স না পেলে তোমার ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার আর পাত্তা দিবে না, আর চান্স পাইলে তোমার মাথায় তুলে নাচবে। যা, তোদের হচ্ছে একদম লাইফ লেসন একটা দিয়ে দিলাম। এগুলো যদি ধরে রাখতে পারিস চান্স পাবি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।